নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক রবীন্দ্রনাথ মৈত্রের লেখা গল্প অল স্টার ট্র্যাজেডি। তাহলে শুরু করি। গল্পের নাম অল স্টার ট্র্যাজেডি। তাহলে বলতে চান পোলানেগ্রি সতী নয়? এই কথা বলিয়াই মুক্ত দ্বারপথে চটক আসিয়া বৈঠকখানায় ঢুকিল। সভাস্থ সকলে চমকিয়া উঠিলেন। সর্বেশ্বর ঘোষের চশমা চক্ষু হইতে নাকের ডগায় নামিয়া আসিল। যাহারা ইতিপূর্বেও তার স্বরে চিৎকার করিতেছিলেন তাহারা নির্বাক হইয়া বসিয়া রহিলেন। চটক প্রশ্নটি পুনর্বার উচ্চারণ করিয়া কোমরে হাত দিয়া দাঁড়াইল। ব্যাপারটা সংক্ষেপে এই। কয়েকদিন হইতে বাড়ির দেয়ালে এবং সংবাদপত্রের স্তম্ভে দেখিতে দেখিতে বিজ্ঞাপন বিহ্বল হইয়া পাড়ার প্রবীণেরা মাথায় চাদর ঢাকা দিয়া ও নবীনেরা সিগারেট ফুঁকিতে ফুঁকিতে গত রাত্রে মডেল সিনেমায় নগ্ন ও অর্ধনগ্ন রূপসীদের ছায়াচিত্রে নৃত্য দেখিতে গিয়াছিলেন। আজ সকালে সর্বেশ্বরবাবুর বৈঠকখানায় গত রাত্রির চিত্রাভিনয়ের সমালোচনা হইতেছিল। আলোচনা ক্রমে চিত্র হইতে চিত্রনটীগণের বয়স, রূপ, উপার্জন এবং চরিত্রকে কেন্দ্র করিয়া আবর্তিত হইতে লাগিল। কাল রাত্রে যাহারা বেশি করিয়া করতালি দিয়াছিলেন, আজ তাহারাই অভিনেত্রীদের নির্লজ্জতায়, উষ্মা এবং সতীত্বে সন্দেহ প্রকাশ করিতেছিলেন। পথ দিয়া চটক যাইতেছিল। মিনিট খানেক স্থির হইয়া দাঁড়াইয়া শুনিল। তাহার পর সর্বেশ্বর ঘোষের বৈঠকখানায় প্রবেশ করিয়া তারপর পাঠকেরা জানেন। সভাস্থ সকলের সন্ত্রস্ত হওয়ার হেতু ছিল। ঈশ্বর চক্রপাণি চাকির পুত্র চটক চাকি, পাড়ার সকলের চেয়ে পণ্ডিত, বিএ পাস এবং সকলের চেয়ে ধনী। এ পাড়ার 12 আনা বাড়ির মালিক, অবিবাহিত, মঞ্চনাট্য ও ছায়ানাট্য সম্বন্ধে অগাধ জ্ঞান। পিতা সমস্ত সম্পত্তি দেবোত্তর করিয়া গিয়াছিলেন বলিয়া আজ পর্যন্ত ফিল্ম কোম্পানি খুলিতে পারে নাই, কিন্তু না খুলিলেও প্রত্যহ বায়োস্কোপ দেখিত এবং হলিউডের প্রত্যেক অভিনেত্রীর কাছে চিঠি লিখিত। তেতলার পড়ার ঘরে বড় বড় আয়না টাঙাইয়া ভ্যালেন্টিনো এবং নোভারোর মুখভঙ্গি আয়ত্ত করিত এবং ঘরের কর্ত্রী এক মাস্তুত ভাইয়ের বিধবা স্ত্রীর কাছে তাহার আয়ত্তবিদ্যার পরীক্ষা দিত। একদিন একখানা ছবি পরপর 3 বার দেখিয়া বাড়ি আসিয়া চটক দরজায় খিল দিল এবং রুডলফের নেত্রভঙ্গিমার অনুকরণ করিয়া ফেলিল। তাহার পর রান্নাঘরের দরজায় আসিয়া ডাকিল, বৌদিদি। বৌদিদি খুন্তি হাতে দরজায় আসিয়া দাঁড়াইলেন। চটক কহিল, আজ এক মহাপরীক্ষার দিন, বিশেষ করে তোমার পক্ষে। আমি তোমার দিকে চাইব। তোমার মনে যে ভাব হয় সত্যি বলবে আমাকে। বলো। বৌদি কহিলেন, হ্যাঁ বলবো। তবে স্থির হয়ে দাঁড়াও। বলিয়া ওষ্ঠপ্রান্ত কুঞ্চিত করিয়া মদির স্তিমিত নেত্রে চটক তাহার দিকে চাহিয়া কহিল, কি বুকের মধ্যে কুরকুর করছে না? বৌদি মুখে কাপড় দিয়া কহিলেন, না ভাই, হাসি পাচ্ছে। চটক মুসুরিয়া গেল। সেই দিন হইতে সে বাঙালি নারীজাতির প্রতি শ্রদ্ধা হারাইল এবং প্রতিজ্ঞা করিল বিবাহ করিবে না, করিলেও ভারতবর্ষের নারীকে নহে। কিন্তু ওদিকেও অন্তরায় ছিল। ঈশ্বর চক্রপাণি চাকির উইলের শর্তের মধ্যে প্রধান শর্ত ছিল, ছেলে ম্লেচ্ছান্ন গ্রহণ করিলে সেবায়েত পদ হইতে অপসৃত হইবে। কাজেই চটক মনে মনে হলিউডের প্রায় সকল অভিনেত্রীকেই বিবাহ করিয়া ফেলিল এবং তাহার মানসবধূদের ফটোগ্রাফে চক্রপাণি নিবাসের 1 তলার বারান্দা হইতে 3 তলার চিলেকোঠার দেয়াল পর্যন্ত ঢাকিয়া ফেলিল। তাহার এক শিষ্য ছিল সোমেন।
সেও চটকের সহিত বহুকাল ভাবের আদান প্রদান করিবার ফলে নিজের বাড়িখানিকে হলিউড করিয়া তুলিয়াছিল। কিন্তু হঠাৎ একদিন কি হইতে কি হইল, দেখা গেল যে সোমেন টোপর মাথায় দিয়া মোটরে চাপিয়া একটি বাঙালি মেয়েকে বিবাহ করিতে চলিয়াছে। চটক চটিয়া গেল। সোমেন নিজের পৈতৃক বাড়িতে বাস করিত বলিয়া বাড়ি ভাড়া দুনো করিতে পারিল না, তবে তাহার ইচ্ছার কথা সর্বত্র প্রকাশ করিয়া দিল। আসল ভয়ের কারণ ছিল ইহাই। কাজেই চটকের প্রশ্নের জবাব দিবার ইচ্ছা কাহারও থাকিলেও সর্বেশ্বর ঘোষের বৈঠকখানাস্থ কেহই বাং নিষ্পত্তি করিলেন না। কেবল একটি ভদ্রলোক একটু অস্বস্তি বোধ করিতে লাগিলেন। নাম ব্যোমকেশবাবু। গত 2 বৎসর হইতে নিজের জন্য একটা সুপাত্রীর সন্ধান করিতেছিলেন এবং বৎসরের 360 দিন পাত্রীর অভিভাবকদের বাড়িতে লুচি ও ক্ষীরের সদ্ব্যবহার করিয়া ফিরিতেছিলেন। গত 3 দিন হইতে সর্বেশ্বরবাবুর অতিথি হইয়া রহিয়াছেন। সকলের মধ্যে চটককে দেখিয়া তাহারও একটু সম্ভ্রমের উদয় হইয়াছিল, কিন্তু সেটা বেশিক্ষণ রহিল না। অন্য কেহ চটকের প্রশ্নের জবাব দিল না দেখিয়া তিনি কথা কহিলেন। চটকের দম্ভ দেখিয়া তাহার রাগ হইল। তাহার কথা শেষ না হইতেই চটক জবাব দিল। মিনিট 2 মধ্যে উত্তর প্রত্যুত্তর উদারা হইতে তারায় চড়িল এবং সতী এবং সতীধর্ম সম্বন্ধে বিরাট তর্কযুদ্ধের আরম্ভ হইল। নূরজাহান বড় সতী কিংবা ক্যাথেরিন বড় সতী তাহার সিদ্ধান্ত হইবার পূর্বেই প্রথমে একখানি চুরি পরা সুডৌল হাত, তাহার পর একগোছা কোকড়ানো চুল, তাহার পরে একখানি সুন্দর মুখ বৈঠকখানার পিছনে দরজার ফাঁকে দেখা গেল এবং শব্দ হইল, বাবা, আমার টেস্ট। চটক তর্কে ক্ষান্ত দিয়া তরুণীর দিকে চাহিয়াই মুখ নিচু করিল। চোখের ভঙ্গি কাহার মতো করিবে সহসা তাহা স্থির করিয়া উঠিতে পারিল না। ব্যোমকেশবাবুর তর্কের খেই হারাইয়া গেল। তিনি অনাবশ্যকভাবে নাক চুলকাইতে লাগিলেন। সর্বেশ্বরবাবু অপ্রতিভ হইয়া কহিলেন, হ্যাঁ, এই আমরা সবাই যাচ্ছি মা। তারপর চটকের দিকে চাহিয়া কহিলেন, মেয়েটার বিয়ে এক্সামিন কিনা? চটক গদগদ কণ্ঠে কহিল, যে অপরাধ করেছি আজ তার জন্য ক্ষমা করবেন বলিয়া বাস্টার কিটনের মতো করুণ দৃষ্টিতে তরুণীর দিকে চাহিল, কিন্তু দরজা তখন বন্ধ হইয়া গিয়াছে। সন্ধ্যায় সিনেমা যাইবার পথে গলি ঘুরিয়া অকারণেই চটক একবার সর্বেশ্বরবাবুর বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইল। দরজা বন্ধ। উপরে চাহিয়া দেখিল বারান্দার এক কোণে ব্যোমকেশবাবুর মুখ। অকারণেই ঝাঁ করিয়া বাড়ির বন্ধ ও খোলা জানলা দরজাগুলির উপর একবার চটক চোখ বুলাইয়া গেল। ব্যোমকেশবাবুর পরিচয় ইতিপূর্বেই সে লইয়াছিল। দাঁতে ঠোঁট চাপিয়া কহিয়া গেল, লোফার। রাত্রে খাইতে বসিয়া নানা কথার মাঝে ফস করিয়া চটক কহিল, আজ একটা মেয়ে দেখলাম। বৌদি প্রত্যহের মতোই কহিলেন, কে? ম্যাডাম ফেরারা? ক্রমাগত শুনিতে শুনিতে অনেকগুলি নাম বৌদির মুখস্থ হইয়া গিয়াছিল। চটক কহিল, না, বাঙালি। বৌদি ভবিষ্যৎ ভাবিয়া খুশি হইলেন, কহিলেন, রূপসী বুঝি? এমন রূপ নয় যে চোখে ফুলের কাঁটার মতো বিঁধে থাকবে, তবু রূপসী। যাক, বলিয়া সে আহার শেষ করিয়া উঠিল। বৌদি চট করিয়া জিজ্ঞাসা করিলেন, ঘটকি পাঠাবো? চটক ঘাড় হইতে মাথাটাকে ইঞ্চি 3 কাত করিয়া কহিল, ঘটকি? তত দূরে যেতে হবে না। বৌদি আর অগ্রসর হইলেন না, তবে বুঝিলেন যে দেবরের বাঙালি মেয়ের প্রতি শ্রদ্ধা পুনরায় গজাইতেছে। পরদিন প্রাতঃকালে আবার অকারণে চটক সর্বেশ্বরবাবুর বৈঠকখানার জানালার ধারে আসিয়া দাঁড়াইল। শুনিল গান হইতেছে।
হারমোনিয়ামের আওয়াজে গলার স্বর কাহার বোঝা গেল না। তবে প্রভাতী গজলের সুর বড় ভালো লাগিল। চটক নিস্তব্ধ হইয়া শুনিতে লাগিল। বাগিচার নাচ দুয়ারে আয় নেচে রে বুলবুলিয়া, তপনের চুম লেগেছে ঘুম ভেগেছে ফুলগুলিয়া, আঙিনার কলতলাতে কমল হাতে মাজছে হাঁড়ি, হারে হা রূপগরবী শৈরবী ঝি চুল খুলিয়া, বাহিরে সজনে শাখে ডাকছে কাকে কাকবধূটি, হাঁসের ডিম যাচ্ছে হেঁকে পথের বাঁকে ফজলু মিয়া। গান শেষ হইতেই সর্বেশ্বরবাবু আছেন কি বলিয়াই চটক বৈঠকখানায় ঢুকিল। দেখিল ফরাসে ব্যোমকেশবাবু, তার সামনে হারমোনিয়াম, পাশে একখানি রেকাবে খান কয়েক বেগুনি ও এক পেয়ালা চা। চটকের যেন সহসা মনে হইল সে শত্রুপুরীতে প্রবেশ করিয়াছে। অভ্যাস মতো পকেটে হাত দিল, কিন্তু পিস্তলের পরিবর্তে উঠিল একটা লাল নীল পেন্সিল। সেইটিকে মুষ্টিবদ্ধ করিয়া ব্যোমকেশবাবুর দিকে চাহিয়া সে গম্ভীর কণ্ঠে বলিল, আছেন আপনি আজও? ব্যোমকেশবাবু তাড়াতাড়ি উঠিয়া 3 পা পিছাইয়া গেলেন। চায়ের পেয়ালা উল্টাইয়া পড়িয়া গেল। চটক ফরাসে সাহিত্য চায়ের পেয়ালার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া কহিল, ভালো করে বসিয়ে রাখুন। ব্যোমকেশবাবুর অকস্মাৎ পশ্চাৎগমনে ধূপধাপ শব্দ হইয়াছিল। বোধহয় শব্দটি ভিতরে পৌঁছিয়াছিল। কালিকার মতোই পিছনের দরজা খুলিয়া গেল এবং তিনিই প্রবেশ করিলেন। এক চক্ষু বিস্তৃত, অপর চক্ষু স্তিমিত করিয়া চটক চাহিল। তরুণী কহিল, বাবা বাড়ি নেই। চটকের হাতের পেন্সিল কাঁপিয়া গেল। স্নিগ্ধ কণ্ঠে সে কহিল, বসব তাহলে? তরুণী পুনরায় কহিল, আমার এক্সামিন। চটকের চোখে আগুন জ্বলিল। মনে মনে কহিল, ব্যোমকেশবাবুর বেলায় চা আর বেগুনি, আর আমার বেলায় এক্সামিন। মুখে কহিল, আচ্ছা। তরুণী চলিয়া গেল। চটক ব্যোমকেশবাবুর দিকে চাহিয়া কহিল, আর কতদিন থাকবেন? ব্যোমকেশবাবু আর এক পা পিছাইয়া গেলেন। কহিলেন, ঘোষমশাই যেতে বললেই। চটক আর দাঁড়াইল না। সেদিন রাত্রে জোয়ান ক্রফোর্ডের ছবিখানার দিকে চাহিয়া চটক দেখিল যে ছবিখানার মুখখানি যেন অনেকটা সর্বেশ্বর ঘোষের মেয়ের মতো হইয়া গিয়াছে। চটক বাতি নিভাইয়া দিল। পরদিন প্রাতে ব্যোমকেশবাবু অমলাকে কহিলেন, আমাকে যেতে হচ্ছে। অমলা কহিল, বেশ যাবেন, বাবাকে বলুন। সর্বেশ্বরবাবুকে পূর্বেও ব্যোমকেশবাবু বলিয়াছেন, পাত্রী পছন্দ হইয়াছে তাহাও জানাইয়াছেন। সর্বেশ্বরবাবু আহ্লাদিত হইয়া কন্যার নিকট অনুমতি লইতে অনুমতি দিয়াছেন। ব্যোমকেশবাবু কহিলেন, আমি যেতাম না, কিন্তু। অমলা হ্যামলেটখানা উল্টাইয়া রাখিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু কি? চটকবাবু আমাকে পছন্দ করেন না। বলিয়াই ব্যোমকেশবাবু একটি নিঃশ্বাস ফেলিলেন। চটকবাবুর সঙ্গে আপনার সম্পর্ক কি, মনিব? অমলা জিজ্ঞাসা করিল। না, তবে আপনাদের বন্ধু তো বটে। অমলা রাগিয়া গেল। আমাদের বন্ধু কেউ নেই, থাকুন আপনি, আমি দেখব। ব্যোমকেশবাবু খুশি হইয়া বৈঠকখানায় বসিয়া ঘরের দরজায় খিল আঁটিয়া দিলেন। আধ ঘণ্টা পর দরজার কাছে চটকের আওয়াজ শোনা গেল, সর্বেশ্বরবাবু আছেন? ব্যোমকেশবাবু দরজার খিলের দিকে একবার চাহিয়া কহিলেন, না, নেই, অমলার এক্সামিন। বাহিরে একটা অর্ধস্ফুট আক্রোশবাণী শোনা গেল। তাহার পরেই প্রশ্ন, আপনি আছেন আজও? ব্যোমকেশবাবু পিছনের দরজার দিকে চাহিয়া দেখিলেন, অমলা দরজার পাশেই পড়িতেছে। সদম্ভে কহিলেন,
হ্যাঁ আছি, বাইরে আসবেন? না, বলিয়াই হারমোনিয়াম খুলিয়া তান ধরিলেন। বাগিচার নাচ দুয়ারে, তাহার পরই হারমোনিয়াম বন্ধ করিয়া দরজায় কান লাগাইলেন। বাহিরে কোনো শব্দ নাই। পাত্রের তো পছন্দ হইয়াছে, এখন আসল কাজ নির্ভর করিতেছে পাত্রীর পছন্দের উপর। ব্যোমকেশবাবু পাত্রীর দিকে বারবার চাহিতে লাগিলেন। মুখে প্রণয় কিংবা লজ্জা কিছুর চিহ্নই দেখিতে পাইলেন না। মোগল থিয়েটারে হ্যামলেট ছবি দেখানো হইতেছে। সর্বেশ্বরবাবু যাইতে পারিলেন না। অগত্যা ব্যোমকেশবাবু অমলার শেক্সপিয়ারের নোট বইখানা বগলে করিয়া তাহার পিছনে পিছনে গিয়া ট্রামে চড়িলেন। ইন্টারভেলের সময় কে যেন ব্যোমকেশবাবুর কাঁধে হাত দিল। ব্যোমকেশবাবু চাহিয়া শিহরিয়া উঠিলেন। চটক! চটক কহিল, বাইরে আসুন। ব্যোমকেশবাবু অমলার খাতাখানা মুঠা করিয়া ধরিয়া কহিলেন, এখানেই বলুন। সে এখানে বলবার কথা নয় বলিয়া চটক ব্যোমকেশবাবুর হাত ধরিয়া টান দিল। অমলা কহিল, যান না বাইরে। অগত্যা ব্যোমকেশবাবু বাহিরে আসিয়া দাঁড়াইলেন। চটক কহিল, আরেকটু দূরে ওই চামড়ার গুদামের পিছনে। যন্ত্রচালিতের মতো ব্যোমকেশবাবু চটকের পিছনে পিছনে চলিলেন। চটক বাঁ হাতের অক্সফোর্ড এডিশন শেক্সপিয়ারখানা ডান হাতে লইয়া কহিল, শোনো ব্যোমকেশ, এ সংসারে অমলার দুই প্রণয়ের স্থান নেই, হয় তুমি থাকবে নইলে আমি। এই অন্ধকার রাত্রি, এই নির্জন গলির মোড়, পাহারাওয়ালা নেই। তোমার সঙ্গে ডুয়েল লড়ব, যে জিতবে অমলা তার। ব্যোমকেশবাবু কম্পিত কণ্ঠে কহিলেন, আমি পারব না। পারতে হবে তোমাকে কাপুরুষ। দাঁড়াও গলির ওধারে। তোমার হাতে ওই খাতা আর আমার হাতে এই শেক্সপিয়ার। এই দুই পিস্তল, ছোড়ো গুলি। 1, 2, 3। বোঁ করিয়া গলির দুধার হইতে বহি ছুটিল, কিন্তু লক্ষ্যে পৌঁছিবার পূর্বেই চলন্ত একটি সাইকেলের সম্মুখের চাকায় দুই অস্ত্রই ঠেকিয়া গেল। আরোহী সাইকেল থামাইয়া নামিয়া পড়িলেন। ব্যোমকেশবাবু গলির উত্তর দিকে ভোঁ করিয়া ও চটক দক্ষিণ মুখে ক্লাইভ ব্রুকের ধরনে লম্বা লম্বা পা ফেলিয়া দৌড় দিল। সাইকেলের আরোহী একবার চাহিয়া দেখিলেন, কোথাও পুলিশ নাই। অগত্যা নিমেষ মধ্যে বহি দুখানি কুড়াইয়া লইয়া গলির পূর্ব দিকে রাস্তা দিয়া সাইকেল চালাইয়া দিলেন। প্রকৃতপক্ষে ইহা গল্প নহে, উপন্যাস। কাজেই পাঠক পাঠিকা জিজ্ঞাসা করিতে পারেন, অমলার কি হইল? কিছুই হইল না। অমলা বাড়ি ফিরিয়া আসিয়া চা তৈয়ারি করিয়া পান করিল। তাহার পর জিজ্ঞাসা করিল, ব্যোমকেশবাবু কোথায়? কেহ কিছু বলিতে পারিল না। পরদিন প্রাতে দেখা গেল, ব্যোমকেশবাবুর আহার্য লুচি তেমনই ঢাকা রহিয়াছে, ব্যোমকেশ নাই। অমলা কহিল, আমার খাতা? সর্বেশ্বরবাবু কহিলেন, দেখিনি, ব্যোমকেশ দিয়ে যায়নি। অমলা কহিল, আমার এক্সামিন। যাও বাবা চটকবাবুর বাড়িতে, সেখানে ব্যোমকেশবাবু আছেন হয়তো। সর্বেশ্বরবাবু চলিলেন, কিন্তু চটক শয্যাগত। গলি দিয়া ছুটিবার সময়ে বিড়ির দোকানওয়ালা তাহাকে চোর বলিয়া তাড়া করিয়াছিল। সে ডগলাস ফেয়ারব্যাঙ্কসের অনুকরণে লাভ দিয়া চলন্ত রিক্সাতে উঠিয়া গিয়া চার্লি চ্যাপলিনের ভঙ্গিতে উল্টাইয়া পড়িয়া চোট খাইয়াছে। সে কথা সর্বেশ্বরবাবু জানিলেন না, শুধু শুনিলেন ব্যোমকেশবাবু সেখানে নাই, খাতাও নাই। শুনিয়া অমলা কাঁদিয়া ফেলিল। ব্যোমকেশবাবুর জন্য নহে, খাতার জন্য। কাল তাহার টেস্ট। এমন সময়ে বাহিরে কড়া বাজিয়া উঠিল। সর্বেশ্বরবাবু দরজা খুলিয়া দিলেন। একটি ভদ্রলোক বৈঠকখানায় প্রবেশ করিয়া কহিলেন, মিস অমলা ঘোষ এখানে? অমলা আসিয়া দাঁড়াইল, কহিল, আমি।
ভদ্রলোক কহিলেন, এই আপনার খাতা, কাল কুড়িয়ে পেয়েছি। অমলা হাসিয়া কহিল, বাঁচালেন আপনি, আমি খাতা না পেয়ে কেঁদে ফেলেছিলাম, কোথায় পেলেন? আগন্তুক বীরেশ দাস হাসিয়া বলিলেন, সে কথা নাই শুনলেন, আপনার খাতার সঙ্গে এটাও নিন, আমার নিজের নোট, স্টিফেন সাহেবের, কাজে লাগবে। অমলা কহিল, ধন্যবাদ, চা খান। চা খাওয়া হইল। অধ্যাপক বীরেশবাবুর সেদিন প্রথম ঘণ্টায় ক্লাস করা হইল না। চটকের গায়ের ব্যথা সারিয়াছে। আবার অকারণে সেদিন সে সর্বেশ্বরবাবুর বৈঠকখানার জানালায় আসিয়া দাঁড়াইল। দেখিয়া অ্যান্টনিও মরেনোর মতো ভ্রুকুঞ্চিত করিল। অধ্যাপক বীরেশ দাসের বড় বেশি কাছাকাছি বসিয়া অমলা শেক্সপিয়ার পড়িতেছে। ধিক! বাড়িতে ফিরিবার পথে দেখিল যে ব্যোমকেশবাবু চানাচুর খাইতে খাইতে চলিয়াছেন। তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইয়া চটক কহিল, এবার? গলায় চানাচুর আটকাইয়া গেল। একটু কাশিয়া গলা সাফ করিয়া ব্যোমকেশবাবু কহিলেন, অমলার বাড়িতে আর যাইনি তো। চটক সে কথা কানে শুনিল না, কহিল, এখন? মদন বড়ালের লেনে যাচ্ছি, সেখানে একটা পাত্রী আছে, বলিয়া এক লম্ফে ব্যোমকেশবাবু দণ্ডায়মান বাসখানিতে গিয়া উঠিলেন। চটক চলন্ত বাসখানির দিকে রোনাল্ড কোলম্যানের মতো বিদ্রূপ ভঙ্গিতে চাহিয়া কহিল, কাওয়ার্ড। শুনলেন রবীন্দ্রনাথ মৈত্রের লেখা গল্প অল স্টার ট্র্যাজেডি। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম।